নমস্কার। বিজ্ঞান রসিক বলছি। আর বিজ্ঞান রসিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই আলোচনায়, আজকের এই কথোপকথনে। বলবো সাহার কথা। তার কথা শোনেননি এমন শ্রোতা এখানে অন্তত পাবো না, মানে যারা শুনছেন তাদের মধ্যে নিশ্চিতভাবে নেই। মেঘনাদ সাহা জন্মেছিলেন 1893 সালে 6 অক্টোবর। সুতরাং অক্টোবর মাসে তার প্রসঙ্গে বলাটা অত্যন্ত সঙ্গত। যে সময় তিনি জন্মেছেন বুঝতেই পারছেন সালটা শুনে। একদিকে তো ব্রিটিশের শাসন, সে শাসন ধীরে ধীরে দেশের উপর চেপে বসছে। অন্যদিকে অজ্ঞতা, কুসংস্কার, দারিদ্র্য এবং এই সব কিছুর মিলিত চাপে মানে সমাজটা যেন ভেঙে পড়ছে। এবং ব্যাপারটা একটা জায়গায় সীমাবদ্ধ নেই। হয়তো শহরের কিছু অংশ তুলনায় ভালো আছে, যারা কিছু অর্থ করতে পেরেছে তারা হয়তো সুখে আছে, কিন্তু অন্য জায়গাগুলো তেমন নেই। এখন ব্যাপারটা হলো, এমন সময়েই জন্মালেন মেঘনাদ সাহা, যাকে বলে গণ্ডগ্রাম, সেই রকম একটা জায়গা শেওড়াতলিতে, এবং সেটা ঢাকার কাছে। সেখানেই মেঘনাদের জন্ম হয়। আমরা সাধারণভাবে জীবনী বর্ণনার সময় বাবা মায়ের নাম বলি, যদিও এটা সেভাবে আমরা বলছি না, আড্ডাটা আমরা সেভাবে দিচ্ছি না, তবুও উল্লেখ করাটা জরুরি। বাবা ছিলেন জগন্নাথ সাহা, মা ভুবনেশ্বরী দেবী। তিনি ছিলেন এদের পঞ্চম সন্তান। বাবার অত্যন্ত সামান্য ব্যবসা, একটা দোকান। বাড়িতে লেখাপড়ার প্রচলন সে অর্থে ছিল না বললেই চলে। এখন এমন হতেই পারতো যে মেঘনাদ সাহা ওই পারিবারিক ব্যবসা নিয়েই সারা জীবন থেকে যেতেন। এমনটাই হয়, বহু ক্ষেত্রেই হয়, আবার ব্যতিক্রমও হয়। যাই হোক, সেখানেই তিনি পড়াশুনো করলেন এবং শিমুলিয়া গ্রামে মিডল স্কুল থেকে বৃত্তি লাভ করে 1905 সালে আসেন ঢাকা। এই শহরে আসাটা আমাদের কাছে একটা খুব বড় জিনিস। শহরে এলাম মানে অনেক সুবিধে পেলাম, স্কুল কলেজ ভালো আছে, স্বাভাবিক। কিন্তু মুশকিল হলো, এই সুবিধের পাশাপাশি কিছু অসুবিধে ছিল। ইংরেজের বিরুদ্ধে আন্দোলন তখন আস্তে আস্তে দানা বেঁধে উঠছে। সালটা আগেই বলেছি, যে সালে তিনি ঢাকা আসেন 1905। বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ দিলেন তিনি, এবং এতেই তার বৃত্তিটি খোয়া গেল। এবং বৃত্তি ছাড়া দরিদ্র পরিবারের একজন ছাত্র কিভাবে পড়াশুনো করবে তার কোনো হদিশ সে সময় ছিল না। কলেজের স্কুল থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হয়। কিশোরীলাল জুবিলি স্কুল থেকে পরে তিনি প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। যাই হোক, এইভাবে চলতে 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 মেঘনাদ ঢাকা কলেজে ভর্তি হলেন, আইএসসি পড়লেন। ফিজিক্স আর কেমিস্ট্রিতে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি আইএসসি পরীক্ষায় তৃতীয় স্থান পেলেন। এরপরে তিনি এলেন কলকাতায়, সেটা 1911। এবং প্রেসিডেন্সি কলেজে তার যারা সহপাঠী, আমরা সবাই জানি তারা কি মাপের মানুষ এক একজন। সত্যেন্দ্রনাথ বসু, জ্ঞানচন্দ্র ঘোষ, প্রশান্তচন্দ্র মহলানবিশ, নীলরতন ধর, নিখিল রঞ্জন সেন, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মাস্টারমশাই আচার্য প্রফুল্লচন্দ্র, আচার্য জগদীশচন্দ্র, অধ্যাপক ডিএন মল্লিক অঙ্কে, এরা সব রয়েছেন। সবার কাছে পড়েছেন, কিন্তু প্রফুল্লচন্দ্রের কাছে শুধুমাত্র বইয়ের পাঠ তিনি নেননি, বা ওই রসায়নের পাঠ তিনি নেননি। তিনি প্রফুল্লচন্দ্রের জীবনের আদর্শটাকে নিজের মনের মধ্যে গ্রহণ করেছিলেন। আমরা তো ধারাবাহিকভাবে তার জীবন বর্ণনার সময় পাবো না, এতটা সময় এই আলোচনায় নেই। একটা কথা বলি, 1952 সালে লোকসভা নির্বাচনে তিনি নির্বাচিত ঘোষিত হলেন যখন, তখন ভোট গণনার কেন্দ্র থেকে সোজা চলে এলেন বিজ্ঞান কলেজে, মানে এই রাজাবাজার বিজ্ঞান কলেজে। সবাই দাঁড়িয়ে আছেন, তাদের সঙ্গে সেভাবে কথাবার্তা না বলে তিনি সোজা চলে গেলেন প্রফুল্লচন্দ্রের স্মৃতি ঘেরা সেই ঘরে। অনেকেই গিয়েছেন সেই ঘরে, আমরাও গিয়েছি, দেখেছি। সেখান থেকে বেরিয়ে চলে এলেন নিউক্লিয়ার ফিজিক্সের লেকচার হলে। সেখানে অনেকে তখন বসে, এমনকি একদম ফাইনাল ইয়ারে যারা ছাত্র তারাও রয়েছে। সবার কাছে দরজা বন্ধ করে, কিন্তু একদম এটা লোক সভা, মানে চারদিকে লোকজন নিয়ে একটা সভা করা এরকম নয়, ঘর বন্ধ, দরজা বন্ধ।
সেখানে প্রায় ১ ঘন্টা ধরে তিনি ছাত্রদের বললেন কেন তিনি লোকসভায় যেতে চেয়েছেন। বললেন প্রফুল্লচন্দ্রের শিক্ষা ও আদর্শের কথা। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশের উপকার করার জন্য তিনি লোকসভায় যেতে চান। এটা তিনি বোঝালেন। দেখুন একটা মানুষ, আমাদের চারপাশে অনেক মানুষ আমরা দেখি। তারা যখন এমনভাবে কোনো একটা জায়গায় সুযোগ পান, তখন খুশি হন, তার পরিবার খুশি হয়, তার অনুগামীরা খুশি হয়। কিন্তু সবসময় সেই মানুষের মনে এমন ধারণা থাকে না যে আমি কেন একটা এই পাবলিক সার্ভিসে যেতে যাচ্ছি সেটা বলি সবার কাছে। সেটা সবসময় থাকে না। মেঘনা সাহার মধ্যে ছিল। তিনি যেহেতু ছাত্রদের সঙ্গেই কাটিয়েছেন সময়, তাদের কাছে তিনি বলার দায়িত্ব বোধ করলেন যে কেন আমি যাচ্ছি। আচার্য প্রফুল্লচন্দ্রের জনসেবার আদর্শ তার মনে কিভাবে গেঁথে আছে সে কথা তিনি সবার সঙ্গে ভাগ করে নিলেন। আহ, মেঘনাদের বিয়ে হয় ১৯১৮ সালে রাধারানী দেবীর সঙ্গে। বিদেশ যাত্রা ১৯২০ সালে। এবং ততদিনে তার ওই তাপ আয়নন তত্ত্ব, আয়নাইজেশন থিওরি, সেটা পরিচিত হয়ে গিয়েছে এবং সেটার ব্যবহারিক পরীক্ষা, মানে আমি একটা থিওরি দিলাম সেটা তো আমাকে বুঝতে হবে যে ঠিক আছে কিনা। তাই তিনি গেলেন লন্ডনে অধ্যাপক ফাউলারের কাছে। কিন্তু একটা জায়গায় কাজ করে এমন বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। পরে জার্মানিতে যান অধ্যাপক নার্নস্টের গবেষণাগারে। এবং যেটা হয় ইউরোপের মতো একটা জায়গায় সেই সময় আছেন মানে আরো বহু মানুষের সঙ্গে তার পরিচয় হচ্ছে। এখন যে কথাটা শুরুতেই বলেছি, পুনরাবৃত্তিও করেছি যে গোটা জীবন তিনি যদি যেভাবে কাটিয়েছেন সেভাবে যদি বলতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। আমরা দু একটা ঘটনা দিয়ে আমরা এটা শেষ করার চেষ্টা করি, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার চেষ্টা করি। আহ, তার নানা বক্তৃতা, নানা বক্তব্য ছড়িয়ে রয়েছে চারদিকে, যে কেউ চাইলে যে কোনো সময় পড়ে নিতে পারেন। একটা কথা অধ্যাপক সাহা বলেছিলেন এবং সেটা পদার্থবিজ্ঞান বিষয়ে, আহ, সেটা না বলতে ইচ্ছে করে। এমনকি তার যে ছাত্র, আম, যিনি তার রচনা একসঙ্গে করে সম্পাদনা করেছেন, সেই ছাত্র শান্তিময় চট্টোপাধ্যায়, তিনি নিজেও উল্লেখ করতে খুব গর্বিত বোধ করেছেন। সে কথাটা এইরকম, তিনি বলেছিলেন যে পদার্থবিজ্ঞানের দুইটি চক্ষু, একটি গণিত, অপরটি বৈজ্ঞানিক পরীক্ষা। কেমব্রিজের অধ্যাপক স্যার জে জে টমসন ছাড়া অতি অল্প সংখ্যক বৈজ্ঞানিকই এই দুইটি চক্ষু দিয়া দেখিতে পারেন। যে সমস্ত বৈজ্ঞানিক যন্ত্রাগারে পরীক্ষামূলক গবেষণা করিয়াছেন, এতদিন নোবেল প্রাইজ তাহাদেরই একচেটিয়া ছিল। পদার্থবিজ্ঞানে পরীক্ষামূলক গবেষণার ন্যায় গণিতসিদ্ধ গবেষণাও যে অতি প্রয়োজনীয়, আইনস্টাইন ও বরকে, বর মানে অনেকে আমরা নিলস বোর বলি, সেই বর, আইনস্টাইন ও বরকে পুরস্কৃত করিয়া নোবেল কমিটি এই সত্য স্বীকার করিয়াছেন। কথিত আছে বৈজ্ঞানিক বুনসেন বলিয়েছেন, অ্যাকাউন্টস পরীক্ষালব্ধ তথ্য ১ টন থিওরি অপেক্ষা শ্রেষ্ঠ। কিন্তু আমার মনে হয় বর অথবা আইনস্টাইনের মতবাদের ন্যায় ১ ছটাক থিওরি অনেক জাহাজ বোঝাই পরীক্ষিত তথ্য অপেক্ষা ওজনে ভারী। কথাটার মধ্যে শুরুতে একটা জায়গা আছে যে আমি ভেবে একটা প্রকল্প তৈরি করে একটা তত্ত্বের দিকে এগোলাম, একটা তত্ত্ব দিলাম, সেটা যেমন জরুরি তেমনি সেই তত্ত্ব পরীক্ষা করে প্রমাণ করতে হবে, সেটাও জরুরি। এবং একই সঙ্গে কিভাবে নোবেল প্রাইজ আসে, কাদের জন্য আসে, কারা পান, সেটাও তুলে ধরেছেন। আবার শেষে যে কথাটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে একটা যেন একটা সংঘাতের সুর শোনা যায় যে শুধুমাত্র পরীক্ষালব্ধ তথ্য দিয়ে হয় না। অ্যালবার্ট আইনস্টাইন বা নিলস বোরের মতো দেওয়া তত্ত্ব, সেগুলো ভীষণ ভীষণ জরুরি। এবং এ সম্পর্কে তার অনেক আলোচনা আছে, আমরা হয়তো অন্য সময় করতে পারি। আজকে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা শেষ করব। এই মানুষটি আমাদের সঙ্গে বেশি দিন ছিলেন না। ১৯৫৬ সালে তিনি বিদায় নেন। তার বন্ধু সত্যেন্দ্রনাথ বসু বেঁচে ছিলেন আরও প্রায় ২ দশক। এই দুজন মানুষ একসঙ্গে যদি থাকতেন আমাদের কাছে, আমাদের অভিভাবক হয়ে, আমরা হয়তো স্বাধীন ভারতে আরও কিছু পেতে পারতাম।
তার জীবনের কথা বলে শেষ করার নয়। বোধহয় আমাদের এই আলোচনার একটা লক্ষ্য হবে যে কোনো একজন ছাত্র বা কোনো একজন প্রবীণ মানুষ বা কোনো একজন চাকুরিরতা ভদ্রমহিলা বা একেবারে কিছুই সেভাবে করেন না, মানে পড়াশোনার সঙ্গে যুক্ত তিনি নন। হঠাৎ করে দোকানে বসে শুনলেন, তিনি বাড়ি ফিরে খুঁজে একটা বই পড়লেন যেখানে মেঘনাদ সাহার কথা আছে। আমরা কৃতজ্ঞ বোধ করব। আমরা জানবো মেঘনাদ সাহার কথা তাঁর বা তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। সবাইকে নমস্কার জানাই, মেঘনাদ সাহার প্রতি শ্রদ্ধা জানাই।